নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। প্রথম পরিচ্ছেদ। নিশ্চিন্দিপুর গ্রামের এক ধারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতেই সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্ব দিনটি ছিল একাদশী। হরিহরের দূর সম্পর্কিয়া দিদি ইন্দির ঠাকরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জল খাবার খাইতেছে, আর হরিহরের ৬ বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পড়িবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দুই একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই থা। দুটো বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকরুন তাহার হাতে দিল। এইবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে তাহা চুষিতে লাগিল। ও ঘর হইতে মা ডাকিল, আবার ওখানে ধন্না দিয়ে বসে আছে, উঠে আয় এদিকে। ইন্দির ঠাকরুন বলিল, থাক না বউ, অত আমার কাছে বসে আছে, কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না না, কেনই বা খাবার সময় ওখানে বসে থাকবে ওরকম ভাবে? আমি ওসব একদম পছন্দ করি নে। আয়, উঠে আয় বলছি। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। এই ইন্দির ঠাকরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা ছিল বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষদের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোড়া বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষণ নাই। বছরখানেক কোনো রকমে চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পর যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে এবং পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার আর আছে কে? কেই বা তাহাকে দেখিবে? এখন তাহার মাথা ধরিলেই বা কি? ইত্যাদি ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোড়া বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এইখানে বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই, আর করার উপযুক্ত তিনি ছিলেন কিনা
সে বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুর বাড়িতে হাজির হইতেন। যদি কেহ জিজ্ঞাসা করিত, কি হে পণ্ডিত মশাই, বউটা ছেলেটা তো আছে, আখেরটা তো দেখতে হবে নাকি? রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও ওদের এখন 2 পুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোড় কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন। ব্রজচক্রবর্তীর ধানের মড়াইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমা কিছু ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয়। তাহারাও এইখানে বাস করিয়াছিল, তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশারিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এইখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধ মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে এই ইন্দির ঠাকুরুনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন। এক আধ রাত্রি কাটাইয়া পাথেয় খরচ ও কৌলীন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বর শ্বশুর বাড়ির অভিমুখে তল্পি বাহক সহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দুর ঠাকুরুনের ঠিক ভালো মনে পড়ে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে 2 মুঠা অন্ন পাইতে আসিয়াছিল, কিন্তু কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরুনের এই সংসারে প্রথম প্রবেশ। এ সকল আজিকার কথা নহে। তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্তকাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসন সাহেব, কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকুরুন এখনো বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, এখন সে 75 বছরের বৃদ্ধা। তাহার গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। আগের মতো দূরের জিনিস চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আছে? নবীন ভালা, বেহারি, তুমি দাদু? এই ভিটারে কি কম পরিবর্তন ইন্দির ঠাকুরুনের চোখের উপর ঘটিয়া গেল?
ওই যে ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রামশুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই না বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাঁশবন? পৌষ পার্বণের দিন ওই ঢেঁকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুজিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরুন সেসব এখনো যেন দেখিতে পায়। ওই যে ওই রায়বাড়ির মেজ বউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন। ঢেঁকিতে দমাদম পাড় পড়িতেছে, সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। আহা, কি জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। এই নতুন যখন ইন্দির ঠাকুরুন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জল খাবার গুছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন। কিন্তু কোথায় গেল কে? সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপর এ সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হলই সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাঁসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল। সে তো সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়িতে ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। 8-10 বছর কোনো খোঁজ খবরই ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত। কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মনি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পরে হরিহর আজ 6-7 বৎসর ঘরে আসিয়া সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে। সেও প্রায় 6 বৎসরেরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল, এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও করিতে সে অক্ষম। শৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটিই যেন চরম সুখের কাহিনী। হরিহরের সেই ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও একটি মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু পারের দেশ হইতে 40 বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। এই 40 বছরের নিভে যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো 2 চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কোথাকার কে তাহার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না। বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। তাই সে খুঁটিনাটি লইয়া সেই বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়া বাধায়। অনেকটা ঝগড়া চলিবার পর
বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটি কাপড়ের পুঁটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো এ বাড়ি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া মনের দুঃখে বাঁশবাগানে সারা দিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের সেই ছোট্ট মেয়েটি তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। সে কচি গলায় বলিত, ওর না পিতুমা, মাকে বলবো, আর তোকে বকবে না। আয় পিতি, আয় না। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি আবার বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে শুধু 16 আনা। এই রকম উহারা বাড়ি আসার এই রকম কাহিনী বৎসর খানেকের মধ্যে আরম্ভ হইয়া গিয়াছে, বহুবার গিয়াছে এবং মাঝে মাঝে ইহা প্রায়ই হয়। হরিহরের পূবের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান্দুই ময়লা ছেঁড়া থান, ছেঁড়া জায়গাটার দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা। কেননা বুড়ি আজকাল সূঁচে সুতো পরাইতে পারে না, তাই কাপড় সেলাই করিবার সুবিধা নাই। বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর ও কতকগুলি ছেঁড়া কাঁথা। একটা পুঁটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা, মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ। সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। আর ভাদ্র মাসের বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয়। বেতের পেটরাটার মধ্যে একটা পুঁটুলি বাঁধা কতকগুলি ছেঁড়া পাড় লাল শাড়ি। সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড়। পিতলের ঘটিটিতে চাল ভাজা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাহাই মাঝে মাঝে খায়। আর মাটির ভাঁড়গুলার মধ্যে কোনোটিতে একটু তেল, কোনোটাতে বা একটু নুন, আবার কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। আসলে সর্বাজয়ার কাছে চাহিলে তো সব সময় মেলে না, তাই বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের সেই পেটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখে। সর্বজয়া এ ঘরে কর্চিৎ আসে কালে ভদ্রে। কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাবায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এ গল্প ও গল্প শুনিবার বল খুকি বলে, অপিতি, সেই ডাকাতের গল্পটা বলো তো। গ্রামের একঘর গৃহস্থ বাড়িতে 50 বৎসর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েক দিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি তাহাকে ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরুনের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরুন কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন
সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই। পাছে মরিচা পড়িয়া যায়, এই জন্য তাহার জানা সব ছড়াগুলোই আজকাল প্রতি সন্ধ্যায় এই ক্ষুদ্র ভাইঝিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে, টানিয়া টানিয়া আবৃত্তিও করে। অবলিতে তাপ কদিতে একটা কথা শুনছে, আর আধার ঘরে চলে ঢুকে গেছে। এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে তাহার ভাইঝিটির দিকে চাহিয়া থাকে, আর খুকি উৎসাহের সঙ্গে বলিয়া দেয়, চূড়ো বাঁধা এক মিনছে। মি অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদপূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলাই হয় নাই। কিন্তু খুকি ঠিক মনে রাখে, তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস দ্বিতীয় পরিচ্ছেদ। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুর। প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় ছিলেন তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ছিল ঘোর বিপদসংকুল, আবার ঠগি ঠ্যাঙাড়ে জলদস্যু প্রভৃতিতে পরিপূর্ণ। এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা, বাগদি, বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে। দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত, আর রাত্রি হইলে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিয়া বাহির হইত। অবশ্য তখনকার কালে অনেক সমৃদ্ধিশালী গৃহস্থও ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন, যাহারাই বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। এখন বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙাড় থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামক সেকালের এক বড় পুকুর ধারে ছিল এই ঠ্যাঙাড়েদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত। এই ঠ্যাঙাড়দের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের। পথ চলতি মানুষের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া
তবে তাহারা তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহিত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। লাশ পুকুরের মধ্যে গুঁজিয়া রাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দিয়া এই বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে ওই পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে এই বটগাছটি এখনো আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরঝি পুকুর বলে, তবে পুকুরের বিশেষ চিহ্ন আর নাই। তাহার 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মধ্যে নরমুণ্ড উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালকপুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ হইতে টাকি শ্রীরামপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা তখন কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য এই ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারের চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িয়াছিলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন, কিন্তু পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না। কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল যেন হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে ওই সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরঝি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙাড়েদের হাতে পড়িয়াছিলেন। দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও ওই বাবার পিছু পিছু ছুটিল। কিন্তু একজন বৃদ্ধ, আবার অপরে বালক। ঠ্যাঙাড়েদের সঙ্গে আর কতক্ষণ দৌড় পাল্লা দিবে? অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিয়াছিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান বংশের একমাত্র পুত্র, পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরুরায়ও নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত সেই পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন, কিন্তু সরল ব্রাহ্মণ তাহা বুঝেন নাই। তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার তো কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাত্রে সেই ঠাকুরঝি পুকুরের জলে টোকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাড়ি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরেও ঠিক নয়, ঠিক পরবৎসর পূজার সময়, হ্যাঁ, সালটা 1238, বীরুরায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হয়। সেইখান হইতে আরো 3-4 পথ আসিলেই তবে স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে
সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। চরটি বড়, মাঝে মাঝে কাশঝোপ, তাছাড়া আর অন্য কোনো গাছপালা ছিল না। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই প্রফুল্ল মন, 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে, আবার পূজাও নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নোনা গাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি, আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার হইয়া উড়িতেছিল। হঠাৎ যেন কিসের শব্দ শুনিয়া 2 জন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশঝোপের আড়ালে যেন কি একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ, একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই আবার থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোপের আড়ালটা পার হইতে না হইতেই কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেই দিকটা ছিল জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল, বুঝিবার পূর্বেই বাকি দাঁড়ি মাঝি সেইখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরু রায়ও আসিলেন, তাহার চাকরও আসিল। বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতেই ছিল, কিন্তু সে কোথায় গেল? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নার চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাঁড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল, কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল। ডাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর যাহা হইবার তাহা হইল। নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে অনুসন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোঁড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরঝি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এই বৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরু রায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরঝি পুকুরের শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারে নাই। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। অবশ্য বাড়ি ফিরিয়া বীরু রায় আর বেশি দিন বাঁচেন নাই। এই রূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে নাকি ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদাকাটা করিয়া একটি মাদুরি পান। মাদুরির গুণেই হোক আর ব্রহ্মসাপের তেজ 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক, এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।
নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস তৃতীয় পরিচ্ছেদ। দিন কতক পর খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের উপর হইল। একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন এক আত্মীয় বাড়িতে গিয়া আছে। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আঁতুড় ঘরে ঢোকা পর্যন্ত সে কখন যে খায় আর কখন শোয় তাহা কেহ বড় দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ সে পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে তাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুড়ুনির মা দাই রান্নাঘরের ছেঁচ তলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। ওদিকে পাড়ার নেড়ার ঠাকুরমা আরো কে কে যেন উপস্থিত আছেন। সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশ বনের হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আঁতুড় ঘরে আলো জ্বলিতেছে, যেন কাহারা কথাও বার্তাও কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আঁতুড় ঘরের দিকে দৌড়াইয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে, কেমন আছে খুড়ি? কি হয়েছে? আঁতুড় ঘরের ভিতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন যেন ভয় ভয় করিতেছিল। মা অমন করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরো খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিছু বুঝিতে না পারিয়া আবার শুইয়া পড়িল এবং একটু পরেই ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না। কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনোনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বৈকাল বেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট তুলতুলে ছানা কয়টি, এখনো তো তাহাদের চোখ ফুটে নাই। ভাবিল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে হয়তো বাচ্চাগুলোকে খেয়ে ফেললে ঠিক। ঘুম চোখে তাড়াতাড়ি উঠিয়া সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুরিয়া দেখিল, না, বাচ্চা কয়টি নিশ্চিন্তে মনে ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্নই নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরেই সে ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘোরে আবার কিন্তু সেই বিড়াল ছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে। কুড়ুনির মা দাই বলিল, খুকি, কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে গো, দেখবা না? ও মা, কাল রাত্রিরে এত চেঁচামেচি এত কাণ্ড হয়ে গেল, তা কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হয়েল, কাল পুরের পিরির দরগায় সিন্নি সেবানে বড্ড রক্ষে করেছেন রাত্রিরে গো। খুকি এই শুনিয়া
এক দৌড়ে ছুটিয়া গিয়া সেই আঁতুড় ঘরের দুয়ারে গিয়া উঁকি মারিল। দেখিল তাহার মা আঁতুড়ের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে, আর একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাঁচের বড় পুতুলের চেয়েও কিছু বড় জীব যেন কাঁথার মধ্যে শুইয়া সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না। সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিতে থাকিতেই জীবটা যেন চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট সেই হাত দুইটি নাড়িয়া নিতান্ত দুর্বল ভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল, রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল, আসলে তাহা কি? অবিকল যেন বিড়াল ছানার ডাক। দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদ্র ভাইটির জন্য দুঃখে মমতায় সহানুভূতিতে খুকির মন যেন পরিপূর্ণ হইয়া উঠিল। নেড়ার ঠাকুমা ও কুড়ুনির মা দায় বারণ করার জন্য সে ইচ্ছা সত্ত্বেও সেই ঠাকুর আঁতুড় ঘরে ঢুকিতে পারিল না। মা আঁতুড় হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি যেন কত ছড়া গান করে। সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত। খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে, সকলে দেখিয়া বলে, আহা হা হা, ঘর আলো করা খোকা হয়েছে গো, কি মাথার চুল আর কি রং। বলা বলি করিতে করিতে যায়, কি হাসি দেখেছ নদী? খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত। সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না। তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিনমানে পিসির ঘরের দিকে চাহিলে তাহার মন কেমন করে। ঘরের কবাটটা এক এক দিন খোলাই পড়ে থাকে, দাওয়ায় চামচিকার নাদি জমিয়াছে। উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না। এখানে শেওড়ার চারা, ওখানে কচু গাছ। পিসিমা বুঝি হইতে দিত, কিন্তু খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে। সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়িকে ঘাটের পথে দেখে এলুম গো। ওই মাঠের দিক থেকে একটা ঘটি আর পুঁটুলি হাতে করে আসছে। এসে চক্রবর্তী মশাইদের বাড়ি ঢুকে বসে আছে। যাও, একবার দুর্গাকে পাঠিয়ে দাও, হাতটা ধরে ডেকে আনুক, তাহলে দেখবে রাগ পড়বে। হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। এমন সময়ে অপিতি, বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন সে অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল, আর সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকেরই চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন,
নাও ঠাকুরজি, ও তোমার আর জন্মের মেয়ে ছিল, সেই মেয়েই তোমার কাছে ফিরে এসেছে। যাও যাও। বাড়ি আসিলে খোকাকে দেখিয়া তো বুড়ি হাসিয়া কাঁদিয়া সারা হইল। আহা, কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাঁট দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে, এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পিছনে বাঁশবনের পথের উপর গিয়া বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদীও অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝোপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা কাছে আসিয়া বসে আর আবল তাবল বকে। ছোট একটা বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে আর শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির যেন নানা কথা মনে আসে। এই তো সেই কতকাল আগের সব কথা। সেই তিনি বার তিনেক আসিয়াছিলেন, স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুঁটুলের মধ্যে কি খাবার আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। সকলে বলিল, ওলা চিনির ডেলার মতো, ঘটির জলে গুলিয়াও সে একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল। পুরানো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যার সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুর বাড়ির দেশ হইতে আসিয়াছে, একখানা চিঠি আছে, কিন্তু চিঠি পড়িবার লোক নাই। ভাই গোলক পূর্ব বৎসর মারা গিয়াছে। ব্রজকাকার চণ্ডী মণ্ডপে পাশারে আড্ডায় সে নিজেই পত্তরখানা লইয়া গেল। হ্যাঁ, সেদিনের কথা আজও স্পষ্ট মনে হয়। ন জ্যাঠা, মেজ জ্যাঠা, ব্রজকাকা, ওপাড়ার পতিরায়ের ভাই যদুরায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তরখানি পড়িলেন সেজ জ্যাঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলে এ চিঠি রে ইন্দির? কে? তারপর সেই ইন্দির ঠাকুরুনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের বড় সাধের জিনিস, বাপ মায়ের দেওয়া রূপার পঁইচি জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিঁদুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। সে কত কালের কথা, সে সব আজ স্বপ্ন হইয়া গিয়াছে। কিন্তু তবুও মনে হয় এই তো সেদিনেরই কথা। নিবারণের কথাও মনে হয়। নিবারণ, ব্রজকাকার ছেলে নিবারণ, 16 বৎসরের বালক। কি টকটকে গায়ের রং, কি চুল! ওই চণ্ডী মণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে। বাঁশ বনের মধ্যে ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় হইয়াও যেন 2-3 দিন রহিল। আহা, বালকটা সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ যে জল দিতে বারণ করিয়াছিলেন। শুধু মৌরির পুটুলি করিয়া একটু একটু করিয়া চুষানো হইত। সেই নিবারণ 4th দিনে রাত্রে মারা গেল। মৃত্যুর আগেও সে জল জল তার মুখের বুলি ছিল, তবুও 1 বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই।
সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেউ জল দেওয়াতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভাতৃবধূর ঘরে গিয়া হাত জোড়ো করিয়া বলিলেন, হ্যাঁ রে মা, তুই চলে গেলে আমার কি দশা হবে বল? এ বুড়ো বয়সে আমি কোথায় যাব? বল বল। বড় খুড়ি বনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন। তাহার জগদ্ধাত্রীর মতো রূপ, অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদদক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী তো রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে তৃতীয় প্রহরে সামান্য আহার করিতেন, আর দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লক্ষ্মীয়ে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের যেন কোনো কোমল অংশে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন এবং জল গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচে নাই। পুত্রের মৃত্যুর প্রায় 1.5 বৎসরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নাই বাবা। ছি, কবিরাজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। দে না মা, এতটুকু দে। এক ঢোক খাই মা, তোর পায়ে পড়ি। দুপুরের পাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। খুকি বলে, আপিতে, তোর ঘুম লেগেছে? আয়, শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, আজ দেখো আবার পোড়া তোকে ঝিমুনি ধরেছে। না, অবাদায় আর হব না রে। এইগুলো থাঙ্গ করে রাখি, দেখি নিয়ে আয় ওই বড় আগালেটা। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।